sais que d'habitude, ceux qui ont fait ces choses se taisent, ou que ceux qui en parlent ne les ont pas faites. দর্শক, দৃশ্য শব্দের চলচ্চিত্র বিষয়ক সিরিজ সিনেলাপের প্রথম পর্বে আপনাদের স্বাগত জানাই। এই সিরিজে আমরা পৃথিবীর নানা দেশের আলোচিত চলচ্চিত্রগুলো সম্পর্কে আলোচনা করব। আজ এই সিরিজটি শুরু করছি বিখ্যাত ফরাসি নির্মাতা রবের ব্রেসোর চলচ্চিত্র পিকপকেট দিয়ে। 1959 সালে 16 ডিসেম্বর 75 মিনিটের এই ছবিটি মুক্তি পায়। দুনিয়া কাঁপানো চলচ্চিত্র আন্দোলন ফ্রেঞ্চ নিউ ওয়েভের নির্মাতারা এই ছবিটি দেখে ব্যাপকভাবে প্রভাবিত হয়েছিলেন বলে জানা যায়। ব্রেসো এই ছবির গল্প নিয়েছেন রুশ সাহিত্যিক ফিওদর দস্তয়েভস্কির ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট উপন্যাস থেকে। 1866 সালে প্রকাশিত এই উপন্যাসের মূল চরিত্র রাসকোলনিকভ নামে এক তরুণ, যে এক নারীকে খুন করে। শুরুতে এই খুনকে নানাভাবে বৈধতা দিতে চাইলেও ধীরে ধীরে রাসকোলনিকভ বুঝতে পারে সে আসলে এক ভয়ঙ্কর অপরাধ করেছে। সে অপরাধ বোধ থেকে আতঙ্ক এবং ধীরে ধীরে তার ভেতর এক ধরনের আত্মিক পীড়ন তৈরি হয়। এই উপন্যাস থেকে অনুপ্রাণিত হলেও রবের ব্রেসোর এই ছবির প্রসঙ্গ ও সেট আপ একেবারেই আলাদা। সেদিক থেকে পিকপকেটকে ক্রাইম অ্যান্ড পানিশমেন্টের লুজ অ্যাডাপ্টেশন বলতে পারি আমরা। ব্রেসোর সিগনেচার স্টাইল অনুযায়ী এখানে আমরা মূল চরিত্র মিশেলকে ভাবলেশ ও আবেগহীন এক চরিত্রে দেখতে পাই। তরুণ মিশেলের অন্তর্গত সংকটকে, তার আত্মদ্বন্দ্বকে তুলে এনেছেন নিঃশব্দ, সংক্ষিপ্ত ও নিয়ন্ত্রিত ভাষায়। ছবি শুরুতে আমরা দেখতে পাই মিশেল রেসকোর্সে যায় পকেটমার করার জন্য। মানুষের উৎকণ্ঠিত মুখ ফ্রেমবন্দি হয় আর শোনা যায় দ্রুত ধাপমান ঘোড়ার খুরের শব্দ। ভাবলেশহীন চেহারা নিয়ে সতর্ক ভঙ্গিতে মিশেল সন্তর্পণে এক নারীর পাশ থেকে একতালা নোট নিয়ে নেয়। এমন নিখুঁতভাবে সে কাজটি করে যেন এই কাজে সে অনেক দিনের পেশাদার। কিন্তু আসলে তা নয়। পরের দৃশ্যেই আমরা দেখতে পাই মিশেল পুলিশের হাতে ধরা পড়েছে। যদিও থানায় নিয়ে যাবার পর প্রমাণের অভাবে পুলিশ তাকে ছেড়ে দেয়, তবে তার উপর পুলিশের নজরদারি চলতে থাকে। মিশেল তার ছোট অ্যাপার্টমেন্টে ফিরে এসে ঘুমিয়ে পড়ে। তার ঘরে পরিপাটি জীবনের ছাপ নেই। একপাশে লম্বা টেবিলে স্তূপ করে রাখা বইপত্র, দেয়াল থেকে তার বেয়ে ঝুলছে একটি বাতি। দরজার নড়বড়ে ছিটকিনিটা মিশেলের গৃহের নাজুক অবস্থার জানান দেয়। পরদিন সকালে মিশেল তার অসুস্থ মাকে দেখতে গিয়েও দরজার সামনে থেকে ফিরে আসে। সেখানে তার সাথে জেন নামের এক তরুণীর সাথে পরিচয় হয়। মিশেল আরও ঘন ঘন পকেটমার শুরু করে। জনাকীর্ণ পাবলিক প্লেস, মেট্রো, বাজার, স্টেশন কিছুই বাদ যায় না। তারপর একদিন আবারও ধরা পড়ে যায়, তবে এবার পুলিশের হাতে না, খোদ যার পকেটমার হয়েছে তার হাতেই। শেষে মানিব্যাগ ফেরত দিয়ে দ্রুত পালিয়ে যায় সে। মিশেলের মনোলগে আমরা জানতে পারি মিশেল ডিনার করা বাদে এক সপ্তাহ বাসার বাইরে বের হয়নি। কয়েকদিন পরে তার বন্ধু জাক সেই তরুণী জেনকে নিয়ে তার বাসায় আসে এবং জানায় মিশেলের মা অসুস্থ, তিনি তাকে দেখতে চান। এর মধ্যে মিশেলের সাথে এক পেশাদার পকেটমারের দেখা হয়। লোকটা মিশেলকে পকেটমারির কলাকৌশল শেখায়, যেন একটা ড্রেস রিহার্সেল চলে পকেটমারা বিদ্যার। মিউজিকের তালে কবজি ও আঙুলের নানা কায়দা প্রদর্শন চলতে থাকে। আমরা বুঝতে পারি মিশেল পকেটমারিকে শুধুমাত্র পেশা নয়, বরং তার আত্মিক মুক্তির উপায় হিসেবে বেছে নিয়েছে। পকেটমারার ঘোরের মধ্যে চলছে ওর জীবন। একদিন বাসায় ফিরে দরজার নিচে একটা চিরকুট দেখতে পায় মিশেল। জেনের লেখা, তাড়াতাড়ি আসুন। মিশেল বুঝতে পারে তার মায়ের কিছু হয়েছে। মিশেল দ্রুত মায়ের কাছে ছুটে বিছানায় শায়িত মায়ের সামনে হাঁটু মুড়ে বসে। পরের শটেই দেখা যায় মায়ের মৃতদেহের পাশে বসে আছে মিশেল, জেন ও জাক। শেষকৃত্যের সঙ্গীত বাজছে, অশ্রুপ্লাবিত মিশেলের মুখ দেখা যায়। এই প্রথম মিশেলের চেহারায় আবেগের বহিঃপ্রকাশ দেখতে পাই আমরা। ব্রেসো তার সিগনেচার স্টাইলে মিশেলের মায়ের মৃত্যুকে অবলীলায় পাশ কাটিয়ে যান। মিশেলের মায়ের মৃত্যু যেন হাঁসের পালকের মতো মসৃণতায় পার হয়ে যায় দর্শকের সামনে থেকে। মায়ের রেখে যাওয়া কতগুলো কাগজ, চিঠিপত্র ও ফটোগ্রাফ নিয়ে মিশেল আগের বাসায় ফিরে আসে। এখানে ঈশ্বর ও পরকাল নিয়ে জেনের সাথে মিশেলের সংলাপ বিনিময় এই ছবির বিশেষ তাৎপর্যবহ অংশ। অন্য এক পকেটমার বন্ধুর যোগসাজশে মিশেল ব্যাংক থেকে বেরিয়ে আসা এক লোকের ওয়ালেট হাতিয়ে নেয়। তারপর ওরা চলে আসে কাফেতে। তাস পেটাতে পেটাতে ওরা চুরির টাকা জুয়ারির মতো ভাগাভাগি করে নেয়। ওদের টেবিলে এসে যোগ দেয় অন্য এক পকেটমার। সিদ্ধান্ত হয় এখন থেকে 3 জন মিলে অভিযান চালাবে। একদিন গার্ডদো লিও স্টেশনের পকেটমারি শেষে ভীরু পায়ে ঘরে ফেরে মিশেল। এসে দেখে তার ঘরে তল্লাশি হয়েছে। উৎকণ্ঠ মিশেল দরজার কাছে আবারও কার যেন পায়ের শব্দ শুনতে পায়। যন্ত্রচালিত স্বভাবশূলতায় ধীর পায়ে ঘরে ঢুকে পুলিশ ইন্সপেক্টর এবার তার মুখ খোলেন। তিনি মিশেলকে একটা ঘটনা জানাতে চান। মিশেল জেনের কাছে ছুটে যায়। মায়ের টাকা চুরি করার মতো কুশ্রী কাজ সে কীভাবে করতে পারল। মিশেলের আত্মপীড়ন শুরু হয়। ঘরে ফিরে ও পকেটে টাকা পয়সা নিয়ে ট্রেনে চেপে প্যারিস ত্যাগ করে। স্পাইরাল ডায়েরির পাতা ভেদ করে আবারও ভেসে ওঠে রেল স্টেশন। যাত্রীরা সবেমাত্র পৌঁছানো ট্রেন থেকে নেমে হাঁটতে শুরু করেছে। মিশেল ফের জেনের বাসায়। 2 বছরে অনেক কিছু ঘটে গেছে জেনের জীবনেও। জাককে সে ভালোবাসেনি, তবুও ওদের একটা সন্তান হয়েছে। 3 মাস হয় জাকও আর ওর সঙ্গে যোগাযোগ রাখছে না। সে আবারও রেসকোর্সে আসে। এবারও স্বভাবসুলভ ভঙ্গিতে পকেটমার করতে যায় সে, তবে এবার আর সে সফল হয় না।
পকেটমারের শিকার লোকটা আসলে পুলিশের গোয়েন্দা। এক তাড়া নোট হাতেই হাতকড়া পরিয়ে দেয় মিশেলের হাতে। জেল গেটে মিশেলের সাথে দেখা করতে আসে জেন। তারা দুজনেই বুঝতে পারে তারা একে অন্যের প্রতি কি গভীর ভালোবাসায় জড়িয়ে গেছে। ছবিতে মিশেলকে ব্রেসো ভালো মন্দ কোনো দিক দিয়েই বিচার করেন না। তিনি বরং দর্শককে আহ্বান করেন তাদের নিজেদের মতো করে মিশেলকে দেখতে। মিশেল সমাজ বিচ্ছিন্ন একজন মানুষ, যে মনে করে অপরাধও এক ধরনের ভালো কাজ এবং সমাজের ভালোর জন্য কোনো কোনো মহান ব্যক্তি অপরাধ করতে পারেন। কিন্তু মিশেলের এই ধারণা তাকে আরও বৃহত্তর বিচ্ছিন্নতার দিকে ঠেলে দেয়। ছবির শেষ দৃশ্যে মিশেল নিজেকে জেনের কাছে আত্মসমর্পণ করে নিজের আধ্যাত্মিক মুক্তি খুঁজে নেয়। ব্রেসোর কথায় শেষ পর্যন্ত সে প্রেম আবিষ্কার করে। প্রেমই ছিল তার মুক্তির একমাত্র পথ। ব্রেসোর ছবির একটা বিশেষ দিক হচ্ছে তার ছবিতে জড়বস্তু, শরীরের নানা অঙ্গ, বিশেষ করে হাতের ব্যবহার। ব্রেসো এগুলোর মর্যাদা কোনো অংশেই মৌখিক অভিব্যক্তির চেয়ে কম মনে করতেন না। ব্রেসো মনে করতেন মুখের অভিব্যক্তির একটি কৃত্রিম দিক আছে, যার ফলে নাটকীয়তা তৈরি হয় মিথ্যা আবেগ, বিভ্রান্ত হয় দর্শক, যার ফলে তিনি তার মডেলের চেহারা সম্পূর্ণ ভাবলেশহীন রাখতেন। তিনি মনে করতেন চেহারার চেয়ে শরীরের অন্যান্য অঙ্গ ও চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা বস্তুই সত্য বলতে পারে। এগুলোর ব্যবহারে চরিত্রের ভেতরের ইচ্ছা ও আবেগের রূপান্তর ঠিকঠাকভাবে উঠে আসে। ব্রেসোর ছবিতে শব্দের প্রয়োগ চলচ্চিত্রের ইতিহাসে নতুন মাত্রা যোগ করেছে। তিনি প্রায়ই শব্দের মাধ্যমে তার ছবির গল্প দৃশ্যের বাইরে নিয়ে যান। দর্শক বুঝতে পারেন ফ্রেমে বন্দি দৃশ্যের বাইরেও চলচ্চিত্র গল্প বলছে। একটু কান পাতলে সে গল্পে প্রবেশ করা যায়। ভেসে আসে আরও বড় দৃশ্য শব্দের ক্যানভাস। সিঁড়ির ধাপ ভাঙার শব্দ, পকেটের খসখস, কয়েনের আওয়াজ বা ফ্লোরে হাঁটার শব্দ এক নতুন দোতনা তৈরি করে। এই দৈনন্দিন শব্দগুলোই হয়ে ওঠে ব্রেসোর ছবির প্রধান ভাষা। ব্রেসোর চলচ্চিত্রের আরেকটি বড় দিক হচ্ছে গল্পের গুরুত্বপূর্ণ অনেক ঘটনাকে অবলীলায় স্কিপ করে যাওয়া। যেমন মিশেল স্টেশনে ওয়ালেট চুরি করে ধরা খেলেও চুরির ঘটনাটা আমরা দেখি না। আবার মিশেল ট্রেনে চেপে প্যারিস ত্যাগ করার দৃশ্যের পরপরই আরেকটি দৃশ্যে মিলান হয়ে ফিরে আসতে দেখি তাকে, অথচ মাঝে কেটে গেছে 2 বছর। একইভাবে মিশেলের মায়ের মৃত্যুর দৃশ্যও আমরা দেখতে পাই না। ব্রেসোর এই ধরনের ট্রিটমেন্ট ব্যাপকভাবে পরবর্তী প্রজন্মের নির্মাতাদের প্রভাবিত করেছে। দর্শক, আজকে আমরা আলাপ করেছি রবের ব্রেসোর সবচেয়ে আলোচিত ছবি পিকপকেট দিয়ে। আগামী পর্বে আমরা মৃণাল সেনের ছবি আকালের সন্ধানে নিয়ে আলোচনা করব। আপনার পছন্দের কোনো ছবি নিয়ে আলোচনা শুনতে চাইলে সেটাও আমাদের জানাতে পারেন কমেন্টে। ভালো থাকবেন।